লন্ডনের একটি ল ফার্ম দিয়ে শেখ হাসিনা কদিন আগেই জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠি শেখ হাসিনার পক্ষে দেয়া হয়েছিল। সেই চিঠিতে জাতিসংঘের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছিল, বিশেষ করে শেখ হাসিনার পতন পূর্ববর্তী যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনে মৃত্যুর কারণ, মৃত্যুর সংখ্যা, এগুলো নিয়ে অভিযোগগুলো ছিল। কি অভিযোগ ছিল সেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন। অপেক্ষা ছিল যে যখন ভলকার তুর্কের করা যে তখনকার প্রতিবেদন, ভলকার তুর্কের নেতৃত্বে যে ভলকার তুর্ক শেখ হাসিনা পতনের আন্দোলনে অন্যতম সহায়তাকারী বলে অনেকে সামনে আনেন বিতর্কটা, সেই ব্যক্তির কাছেই যখন এই চিঠিটা গেল, তখন অপেক্ষা ছিল যে চিঠির উত্তর কি আসে জাতিসংঘ থেকে। এবার জানা গেল জাতিসংঘের উত্তরটা, যদিও সেই চিঠির উত্তর লিখিতভাবে দেয়া হয়েছে কিনা আমরা নিশ্চিত নই, তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে জাতিসংঘ শেখ হাসিনার সেই চিঠির ব্যাপারে তাদের মতামত জানিয়ে দিয়েছে। কি মতামত জানালো জাতিসংঘ? শেখ হাসিনার পক্ষে গেল নাকি বিপক্ষে গেল? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম জাতিসংঘে শেখ হাসিনার পাঠানো চিঠি। কি চিঠি পাঠিয়েছিলেন? চিঠি পাঠিয়েছিলেন জাতিসংঘের যে তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের রিপোর্টে যে 1400 জন মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে এবং মৃত্যুর কারণ হিসেবে কি উল্লেখ করা হয়েছে সেইগুলো নিয়ে, এবং জুলাই আন্দোলনে কি কি হয়েছে তার ডিটেল বর্ণনা দিয়ে এই চিঠিটা দেওয়া হয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছিল যে মৃত্যুর যে সংখ্যা 1400 এটা ঠিক না, কারণ তখন বিভিন্ন পক্ষ থেকে, এই স্টেক হোল্ডারদের বিভিন্ন পক্ষ থেকে দাবি করা হয়েছিল মৃত্যুর সংখ্যা 650। আবার জাতিসংঘ 15 আগস্ট পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা বলেছে, সেই 5 থেকে 15 আগস্ট পর্যন্ত মৃত্যুর যে সংখ্যা, সেগুলো মৃত্যু তো আওয়ামী লীগের লোকজন মারা গেছে, সুতরাং সেগুলো তো জুলাই যোদ্ধা না। এই বিতর্কগুলো ছিল। তদন্ত ঠিকভাবে হয়নি, আওয়ামী লীগের সঙ্গে কথা বলেনি জাতিসংঘ, এমনকি জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গেও কথা বলেনি। ইউনূস সরকার কারো সঙ্গে জাতিসংঘকে কথা বলতে দেয়নি। ইউনূস সরকার যে তথ্য পরিসংখ্যান দিয়েছে জাতিসংঘ সেটাই প্রকাশ করে দিয়েছে, এরকম নানা অভিযোগ করা হয়েছিল। অর্থাৎ জাতিসংঘের ওই তদন্ত কমিশন উইথড্র করে নতুন করে তদন্ত করা হোক, এরকম আবেদনও জানানো হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে এবার জাতিসংঘের অবস্থানটা আমরা জানতে পারলাম, এবং সেটা নিশ্চিত করছে বাংলাদেশের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক নিউ এজের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে জুলাই আপরাইজিং ডেথস, ইউএন ডিসমিসেস এএলস ক্লেমস এগেনস্ট ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। অর্থাৎ জাতিসংঘ শেখ হাসিনার যে আবেদন, সেই আবেদন রিজেক্ট করে দিয়েছে। জাতিসংঘ আবেদন আমলে নিচ্ছে না। কে বলল এই কথা? 2024 সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান বিষয়ে তাদের তথ্য অনুসন্ধানকারী মিশনের অনুসন্ধানের ফলাফলের উপরে আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ, এবং মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ওঠা প্রশ্ন খারিজ করে দিয়েছে। অর্থাৎ তাদের ওই তখনকার রিপোর্ট নিয়ে আওয়ামী লীগ যে অবিশ্বাস জমা দিয়েছে সেটা খারিজ করে দিয়েছে, বলেছে যে এই অবিশ্বাস করার কোনো স্কোপ নেই। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক তিনি জানিয়েছেন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদনটি নিয়ে সন্দেহ করার কোনো কারণ সংস্থাটির কাছে নেই। অর্থাৎ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক, তার নেতৃত্বে ওই কমিশন থেকে যে রিপোর্টটা তৈরি করা হয়েছে, সেই রিপোর্টের উপরে জাতিসংঘ আস্থা রাখতে চাইছে। তার মানে শেখ হাসিনার যে আবেদন, সেই আবেদনে কাজ হলো না। যদিও জাতিসংঘ এটা এখন পর্যন্ত লিখিত কিংবা ফরমাল কোনো ব্যাপার জানায়নি। মুখপাত্রের নিয়মিত ব্রিফিংয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এটা জানিয়েছেন যে এই ব্যাপারে জাতিসংঘের অবস্থান পরিবর্তনের কোনো স্কোপ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার আবেদনের তাহলে আর কোনো মূল্য থাকলো না, জাতিসংঘ শুনল না। এটা তো পূর্ব থেকেই অনুমান করা যেত যে জাতিসংঘ শেখ হাসিনার কথা শুনবে না, কারণ জাতিসংঘের ভলকার তুর্কের একটা প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। ডিপ স্টেটের যে অংশগ্রহণ বলা হয়, যে ডিপ স্টেট শেখ হাসিনার রেজিমকে পরিবর্তন করতে চেয়েছে, এবং রেজিমকে পরিবর্তন করে ইউনূস সরকারকে বসাতে চেয়েছে। বসাতে চাওয়ার অন্য কোনো কারণ নেই, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে তাদের
স্বার্থ উদ্ধার করা। তাদের মানে ওই মাথা ব্যথার কারণ নেই যে শেখ হাসিনা দুঃশাসন করছে না অপশাসন করছে, ব্যাপারটা সেটা না। ছাত্রদের একটা আন্দোলন দানা বেঁধে উঠেছে, সেই আন্দোলনে তারা সহযোগিতা করে রেজিম চেঞ্জ করেছে। রেজিম চেঞ্জ করে তারা ইউনূসকে বসিয়ে সহজেই এই যে বাণিজ্য চুক্তি করিয়েছে, এছাড়া অনেক সুবিধা ভোগ করবে। এখন বাংলাদেশের বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজ এসে নোঙর করবে, তারা এখানে অবস্থান করবে, বাংলাদেশের বিমান বন্দর ব্যবহার করবে, বাংলাদেশে ঘাঁটি গাড়বে। এটাই তো তাদের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল করার জন্য এটা করেছে। আর জাতিসংঘ তো আমেরিকার একটা মানে দাসের মতো, আমেরিকা যা বলবে তাই করবে। ভলগার তুর্ক সেই সময় যে তার ভূমিকা, সেই ভূমিকা নিয়েও অনেক বিতর্ক রয়েছে। সুতরাং শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের পক্ষে যত প্রভাবশালী ল ফার্মই চিঠি দিক না কেন, সেটা আমলে নেয়ার কোনো কারণ জাতিসংঘের থাকতে পারে না। এটা পূর্ব থেকেই অনুমানযোগ্য ছিল, এখন সেটা প্রমাণিত হয়ে গেল। এরপরে স্টেপ কি তাহলে? জাতিসংঘে যদি শেখ হাসিনার মানে আবেদন খারিজ হয়ে যায়, অবস্থানটা যদি না থাকে, তাহলে শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক লবিংয়ের যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছে, সেই স্বপ্নটা কি আদৌ পূরণ হবে? সেই স্বপ্নের ব্যাপারে তারা কি এগোতে পারবে? জাতিসংঘকে অন্য কোনো দেশ কি প্রভাবিত করতে পারবে? আমেরিকার বাইরে অন্য কোনো দেশ, ধরা যাক রাশিয়া, ভারত, রাশিয়া, এই শক্তিগুলো কি প্রভাবিত করতে পারবে? আমার মনে হয় যে সেই ব্যাপারটা সুদূর পরাহত ব্যাপার। শেখ হাসিনার রাজনৈতিক মানে চালে কিংবা রাজনৈতিক যে মুভমেন্ট, সেই মুভমেন্টে একটা বড় ধরনের ধাক্কা তাকে খেতে হলো। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের। বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগকে নিয়ে সরকার উপর মহল থেকে বক্তব্য দেওয়ার হিড়িক পড়েছে। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইসিটির চিফ প্রসিকিউটর, দুজনেই আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের জন্য আইনি ও বিচারের পথে হাঁটার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন। গত 2 বছর ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপির সিনিয়র নেতাদের মন্তব্যগুলো পর্যালোচনা করলে দেখা যাবে এই নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির অবস্থান রোলার কোস্টার রাইড বা ব্রিটিশ ওয়েদারের মতো পরিবর্তিত হয়েছে। বিএনপির একসময় রাজনৈতিক সহযোগী জামাতেরও অবস্থান ছিল একই রকম। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করে নিষিদ্ধের কথা তুলছেন সরকারের প্রভাবশালীরা? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বছরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এবং সেটি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে প্রচারের পর সরকারের শীর্ষ মহলের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দেওয়া শুরু হয়েছে। তাহলে কি বিষয়টি সরকারের কাউন্টার অ্যাটাক? বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল ঠেকাতেই সরকারকে ঘোষণা দিয়ে সেনাবাহিনী নামাতে হয়েছে। এমন পরিস্থিতিতে দলটি নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের শীর্ষ মহলের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। বিস্ময়কর হলেও সত্যি, দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষেধাজ্ঞা নিয়ে প্রায় 20 মাস আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন, আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 5 জুলাই ঠিক একই রকম বক্তব্য দিয়েছেন। সে কারণে প্রশ্ন উঠেছে, বিএনপি কি শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে জামাতের মতামতকে অনুসরণ করছে, নাকি ইউনূসের ঘোষণাকে বাস্তবায়িত করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চাইছে বিএনপি? তার চেয়েও বড় প্রশ্ন তুলেছে আইন বিশেষজ্ঞরা। তারা প্রশ্ন তুলেছেন, কোন আইনে আওয়ামী লীগের বিচার হবে তা স্পষ্ট নাই। এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছেন, আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকে নিষিদ্ধ করা মুখের কথার কাজ নয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24 সালের 30 অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তখনকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। তারপর থেকে ইউনূসের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বহু নাটক হয়েছিল। ইউনূসের সমর্থকরা যমুনার সামনে গিয়ে শোডাউন করার পর গত বছরের 12 মে সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। তার আগে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সন্ত্রাস বিরোধী আইনটিতে নতুন 2টি ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। এরপর বিএনপি ক্ষমতায় এসে সে অধ্যাদেশটি সংসদে পাশ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে। কিন্তু ইউনূসের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক
একমাত্র ইউনূস সমর্থক এনসিপি ও বৈষম্য বিরোধীরা সবসময় সরব ছিল। বিএনপি ও জামাতের নেতাদের বক্তব্য ছিল ব্রিটিশ ওয়েদারের মতো। তারা সকালে বলতেন কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা নন, বিকেলে বলতেন নিষিদ্ধ চান। 2025 সালের 24শে মার্চ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল টু ব্যান অর নট টু ব্যান, আওয়ামী লীগের বিষয়ে যার যে অবস্থান। এই রিপোর্টটিতে বলা হয়েছে তখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান এক ধরনের রোলার কোস্টার রাইডের মতো পরিবর্তিত হয়েছে। 2024 সালের 3রা সেপ্টেম্বর পিটিআই এর সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ থেকে বিরত রাখা বা এটিকে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর হবে। ওই বছরের 25শে সেপ্টেম্বর এবং 3রা অক্টোবর 2 দফায় মির্জা ফখরুল একই কথা বলেছিলেন। 25শে অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছিলেন, বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাসী নয়। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, আওয়ামী লীগ আর তার বর্তমান নাম ব্যবহার করে রাজনীতিতে থাকতে পারবে না। শেষ পর্যন্ত গত বছর যখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, সেই সিদ্ধান্তে বিএনপি আনন্দ প্রকাশ করেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি দল নিষিদ্ধের বিপক্ষে একাধিকবার দেশীয় বিদেশে সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি অন্তর্বর্তী সরকারের এই নিষেধাজ্ঞার পক্ষে বিবৃতিও দিয়েছিলেন। যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের মাত্র একদিন আগে বিএনপি নেতা মঈন খান বলেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির বক্তব্যের বিষয় নয়। অন্যদিকে 2024 সালের 22শে নভেম্বর কুষ্টিয়ার মেহেরপুরে এক অনুষ্ঠানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন, জামাত কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়। অবশ্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান 2025 সালের 3রা জানুয়ারি বলেছিলেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধই নয়, তাদের সব অপকর্মের বিচার চায় জামাত। বিএনপি ও জামাত সমর্থক ইউনূস সরকার তখন ক্ষমতায় ছিল। শেষ পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক সমালোচনাকে তোয়াক্কা না করে নির্ভয়া দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া সেই অর্থে ইউনূসের সরকার কিছুই করতে পারেনি। আর বিএনপি ক্ষমতায় এসে সে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েক মাসে প্রতিদিনই দেশের কোনো না কোনো অঞ্চলে মিছিল করেছে। এর মধ্যে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের অনেক জায়গায় বড় ধরনের শোডাউন করেছে দলটি। যদিও দলটির বেশিরভাগ নেতাকর্মী হয় জেলে, না হয় মামলা আর নির্যাতনের ভয়ে ঘর ছাড়া, দলটির বহু সিনিয়র নেতা আছেন দেশের বাইরে। বিএনপি সরকারের পক্ষ থেকে দলটির এসব মিছিলকে প্রথমে পুলিশি তৎপরতায় ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। যদিও গত সংসদ নির্বাচনের আগে প্রকাশ্যে বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতা কর্মীদের ভোট চেয়েছেন, নির্বাচনে জিততে সহায়তাও চেয়েছিলেন। দলটির মিছিল ও শোডাউনের তৎপরতা বাড়লে গত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকার 8 দিনের জন্য সেনাবাহিনীকে ব্যারাক থেকে ফিরিয়ে আনে। এরপর গত 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও এই বছরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। ওই সাক্ষাৎকারটি রয়টার্স ও এএফপিতে প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশের বাইরে 97টি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সরকার একাধিক সূত্র বলছে, এই সাক্ষাৎকারটি সরকার ও বিএনপি শীর্ষ মহলকে ভাবিয়ে তুলেছে। দেশের সবখানে শেখ হাসিনার এই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি থাকলেও সরকার শীর্ষ মহল থেকে এটি নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত 4 জুলাই রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নেই, দোষ স্বীকারের মানসিকতাও নেই, উল্টো বিদেশে বসে তারা বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বিচারের কাঠগড়ায় নেওয়া হবে। এর পরদিন বিষয়টি নিয়ে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ আমলে প্রণীত আইনে দলটি নিষিদ্ধ হতে পারে। তার মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সন্ত্রাস বিরোধী আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধ ও সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে আওয়ামী লীগের প্রণীত আইনের বিধান অনুযায়ী দলটি নিষিদ্ধ হতে পারে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। দর্শক, পুরাতন তথ্য ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগের তৈরি করা আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শাস্তি দেওয়ার কথা প্রথম বলেছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি 2024 সালের 13 অক্টোবর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামাতের রুকন সম্মেলনে প্রথম এই কথা বলেছিলেন। ওই দিন তিনি বলেছিলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনে যেসব কালা কানুন ও আইন তৈরি করা হয়েছিল, সেই আইন দিয়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। এর এক সপ্তাহ পর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, তিনি বাংলাদেশের শেখ হাসিনা ও আওয়ামী লীগের অস্তিত্বই রাখবেন না। সম্প্রতি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সূত্র ধরে আইসিটির চিফ প্রসিকিউটরের মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের জন্য বর্তমান বিএনপি সরকার 20 মাস আগে জামাতের আমির এবং ইউনূসের সেই চাওয়া পূরণের পথে হাঁটছে? বিএনপির সিনিয়র নেতাদের একটি অংশ মনে করেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কাউন্টার অ্যাটাক ছাড়া আর কিছুই নয়। কারণ অন্তর্বর্তী সরকারের আমলে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছিল দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। কিন্তু তখন আন্তর্জাতিক পক্ষগুলোর শক্ত অবস্থানের কারণে ইউনূস সরকারকে পিছু হটতে হয়েছিল। তখন এটি নিয়ে আর কোনো কাজ হয়নি। এখন যদিও আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু আইসিটির একাধিক সূত্র বলছে এই মুহূর্তে সরকারের উপর মহলের নির্দেশে 2013 সালের 5 মে হেফাজতের কর্মসূচি ঘিরে হত্যা মামলা নিয়ে বেশি ব্যস্ত তদন্ত দল। আগামী কয়েক মাসের মধ্যে 10টি মামলায় আইসিটির প্রসিকিউশন টিম চার্জশিট দেওয়ার জন্য একটি প্রায়োরিটি লিস্ট ঠিক করেছে। এসব মামলার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নেই। আবার সাবেক কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে আইসিটিতে বিচারাধীন কয়েকটি মামলায় ওঠা গুরুতর অভিযোগ তদন্তে বাংলাদেশে আসতে চায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউর প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর কাজ করছে। সূত্রগুলো বলছে, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ শুরু হয়নি। বিএনপি নেতাদের একটি অংশ মনে করে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনার ঘোষণাকে মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে একটি পাল্টা তীর ছুড়ে দেওয়া হয়েছে। এটি নিয়ে কয়েকদিন আলোচনা চলবে। জুলাই যেহেতু আন্দোলনের মাস হিসেবে পালিত হচ্ছে, এই মাসে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলবে জামাত ও এনসিপি। সে কারণে আগে ভাগেই সরকারের পক্ষ থেকে এমন তীর ছুড়ে দেওয়া হয়েছে। বিএনপির একজন সিনিয়র নেতা প্রসঙ্গক্রমে গত জানুয়ারিতে টাইম ম্যাগাজিনে প্রকাশিত তারেক রহমানের সাক্ষাৎকারের কথা তুলে ধরেছেন। সেই সাক্ষাৎকারে দল নিষিদ্ধের বিরুদ্ধে তারেক রহমান বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয়, তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? বিএনপির নেতারা বলছেন, যে আইনগুলোর কথা বলা হচ্ছে সে আইনগুলোতে প্রথমে নিষিদ্ধ করতে হয় জামাত ইসলামীকে। এর মধ্যে এই আলোচনা একাধিকবার হয়েছে। সংসদে পাশ করা আইনে জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী দল এবং দলটির বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ এরই মধ্যে প্রমাণিত হয়েছে। সেই দলটিকে সংসদে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দীর্ঘমেয়াদে রাজনীতিতে বিএনপির অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে, এমন আশঙ্কা দলটির সিনিয়র নেতাদের মধ্যে আছে। আবার 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো নৃশংস ঘটনার জন্য ভবিষ্যতে যে কোনো সময় বিএনপিকেও যে কেউ আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। এদিকে দেশ রূপান্তরের এক সংবাদে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিকের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, কোন আইনে কিভাবে আওয়ামী লীগের বিচার করা হবে সেটি অস্পষ্ট। তিনি মনে করেন, পৃথিবীতে কোনো দলকে বিচারের মুখোমুখি করা ও আদালতের সামনে নিষিদ্ধ করার নজির নেই।
অন্যদিকে আদালতের মাধ্যমে রাজনীতিতে সুদূর প্রসারী বিপজ্জনক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমনকি বিএনপি-পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান দেশ রূপান্তরকে বলেছেন, আওয়ামী লীগের মতো শক্তিশালী একটি দলকে বিচারের মুখোমুখি করা, নিষিদ্ধ করা মুখের কথায় হয়ে যাবে না। এর জন্য যথেষ্ট গ্রাউন্ড ওয়ার্ক করা প্রয়োজন, জনমত গড়ে তোলা দরকার। সেগুলোর কোনোটি এ পর্যন্ত করা হয়নি। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।